ওকে, ছেড়ে দিই, শুরু করি। সাপোজ game is the word where we are going with the term that is known as competition. Now competition is the word in the perfect modern life যেখানে আমরা দেখছি যে কিছু পার্টিসিপেন্টস আছে যারা একে অপরের সঙ্গে লড়াই করছে। নাও প্রত্যেকটা গেম বা পার্টিসিপেশন কম্পিটিশনের একটাই কিন্তু আউটপুট অবশ্যই আসে, দ্যাট ইজ উইনিং। নাও ইট মে বি উইন, ইট মে বি লস। কিছু কিছু ক্ষেত্রে এখন আমাদের কাছে এরকম কিছু রেজাল্ট আসছে যেটা আমরা পাচ্ছি কি টাই। সিম্পলি ধর আজকে আমরা যদি একটা চেজের কথা ভাবি, তো চেস খেলাতে গিয়ে আমরা দেখতে পাই সেখানে হয় উইন আছে, নয় লস আছে। সো আমাদের এখানে যখন আমরা কম্পিটিশন ওয়ার্ডটায় যাব, তখন দেখব যে এই কম্পিটিশনটাকে একটা গেম বলা যাবে তার কতগুলো কন্ডিশন কাজ করে। নাম্বার ওয়ান, যদি আমাদের কাছে কম্পিটিটরস ফাইনাইট হয়, যদি আমাদের কাছে কম্পিটিটরসরা ফাইনাইট হয়, সাপোজ চেস, সেখানে আমাদের কাছে কম্পিটিটর দুজন। সাপোজ আজকে যদি এটা ভাবিস যে লুডো, দেয়ার ইজ অলসো কম্পিটিটরস দুজন বা চারজন। কেউ বলতে পারে স্যার যখন তাস খেলছি তখন হয়তো দুজন তিনজন বা চারজন থাকছে, কিন্তু এমন তো হতে পারে সাপোজ আমি পেশেন্স খেলছি, তখন আমার অপোনেন্টে কে? তখন তো আমি একা। প্র্যাকটিক্যালি পেশেন্স এমন একটা গেম যেখানে তুই সিঙ্গেল খেলছিস, কিন্তু বাই লাক তোর আর একজন অপোনেন্ট হিসেবে কার্ডস গুলো কাজ করছে। যখন আমরা কোনো কম্পিউটার গেম খেলছি, তখনও আমার অপোনেন্টে যারা আসছে তারাও কিন্তু এক একজন হয় হিউম্যান নয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তার মানে তাদেরকেও কিন্তু তখন কম্পিউটার হিসেবে কাউন্ট করা হচ্ছে। ওকে, কম্পিউটার আমাদের কাছে ফাইনাইট হবে। মোর ওভার যদি আমরা ক্রিকেট ফুটবল এগুলো নিয়েও ভাবতে থাকি, সেখানেও আমাদের কাছে কিন্তু কম্পিউটার ফাইনাইট। নাম্বার টু, যদি আমাদের কাছে কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট হয় বিটুইন দ্য কম্পিটিটরস, কনফ্লিক্টস ইন ইন্টারেস্ট বিটুইন দ্য পার্টিসিপেশনস, মানে কি না, যখনই পার্টিসিপেন্টস, ওকে, তার মানে কি যখনই আমরা সাপোজ চেজে যাচ্ছি, দুজন গেম, একজনের সঙ্গে আর একজন খেলছে, তার ইন্টারেস্টটা একজন প্লেয়ার এ একজন প্লেয়ার বি, একজন প্লেয়ার এর ইন্টারেস্টটা কিন্তু কনফ্লিক্ট করছে প্লেয়ার বি এর সঙ্গে। কনফ্লিক্ট মিন্স যে আমি জিতলে ও হারবে, আমি হারলে ও জিতবে। সো একদম ফাইনাল কথাটা এইভাবে বলা হচ্ছে যদি, তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে কনফ্লিক্টস ইন ইন্টারেস্ট। ওকে, দেন নাম্বার থ্রি, each of the participants has a finite set of possible courses of actions. অর্থাৎ যে কজন পার্টিসিপেন্টসই আছে না কেন, আমরা যতজন পার্টিসিপেন্টসকেই পাচ্ছি, প্রত্যেকটা পার্টিসিপেন্টেরই কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ অ্যাকশনের অপশন নেই। তারা একটা ফাইনাইট নাম্বার অফ অ্যাকশনই করতে পারে। চেস খেলাতেও দেখতে পাচ্ছি যে একজন পার্টিসিপেন্ট তিনি কিন্তু একটা ফাইনাইট নাম্বার অফ গানই দিতে পারেন। ওকে, সো এই প্রত্যেকটা যে কটা আমরা এখানে পরপর বলছি, এই প্রত্যেকটা কিন্তু আমাদের কাজে লাগবে যখনই আমরা এখানে প্রবলেম গুলো করতে যাব, অর্থাৎ এগুলো সব কটার সঙ্গে এগুলো কানেক্টেড। নাম্বার ফোর, দেয়ার মাস্ট বি আ রুল, দেয়ার মাস্ট বি আ রুল ইন দ্য গেম। অর্থাৎ প্রত্যেকটা গেমের একটা রুল থাকবে, সেই রুলগুলো ফলো করেই পসিবল কোর্সেস অফ অ্যাকশনস হবে, এবং তার রেসপেক্টে আমাদের রেজাল্টটা বা আউটপুটটা কম্পিটিশনের বা গেমের ক্ষেত্রে আসবে। নেক্সট ওয়ান, the outcome of the game,
নাও দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আউটকাম অফ দ্য গেম মিনস পুরো গেমটা খেলা হলো, হওয়ার পর যে আউটকামটা এলো, দ্য আউটকাম অফ দ্য গেম ইজ অ্যাফেক্টেড বাই দ্য চয়েসেস মেড বাই অল দ্য প্লেয়ার্স। আমরা এই মুহূর্তে নামটাকে চেঞ্জ করে সাপোজ প্লেয়ার্স করে দিলাম, তার মানে গেম যারা খেলছে তারা সবাই প্লেয়ার্স। ওকে, নেক্সট outcome for all specific outcome for all specific set of choices by all the players is known in advance and we can define numerically. এই জায়গাটাতে এসে লাস্ট যে পয়েন্টটা আমরা লিখছি, প্র্যাকটিক্যালি এখান থেকেই গেম থিওরির শুরু, মানে স্টার্টিংটা কি জায়গাটা না, যখন আমরা কোনো একটা গেম খেলতে যাচ্ছি আমরা কিন্তু জানি যে কি কি আসতে পারে, কি কি অপোনেন্ট দান দিতে পারে। সাপোজ চেস খেলছি, প্লেয়ার এ প্লেয়ার বি, আজকে প্লেয়ার বি এর কাছে কিন্তু রুলসটা জানা আছে এবং তার রেসপেক্টে যখন প্লেয়ার এ একটা দান দিয়েছে, তারপর প্লেয়ার বি যখন দানটা দিতে যাচ্ছে, নর্মালি আমরাও করি যে তার রেসপেক্টে দানটা দেওয়ার সঙ্গে সঙ্গে সময় কিন্তু ভাবতে থাকি যে এর পরের দানটা এ কি দিতে পারে। নাও দেয়ার মে বি আ ফাইনাইট নাম্বার অফ পসিবিলিটি, অনেকগুলো। এবার উইন বা কে হয়, যদি আজকে সেখানে দেখা যাচ্ছে হয়তো 150 চান্সেস অফ পসিবিলিটিস আছে ওই দানটা দেওয়ার প্লেয়ার এর, আমরা হয়তো 15 কি 20টা ভাবতে পারলাম, যে 150টাই ভাবতে পারছে সে কিন্তু তার রেসপেক্টে বেস্ট দানটা বি দিচ্ছে। এবং এই যে ডিফাইনেশনটা করা হচ্ছে, এই যে ভাবনাটা ভাবা হচ্ছে, তার রেসপেক্টে কিন্তু আমরা সেটাকে নিউমেরিক্যালি ডিফাইন করতে পারি, থিওরিটিক্যালি, ম্যাথমেটিক্যালি। সেই জায়গাগুলোর উপর বেস করেই গেম থিওরি আজকে তৈরি হচ্ছে। ওকে, তাহলে এত কিছুর পরেও আমরা যে জায়গাটায় আসব সেটা কি না, এই যে অ্যাকশনস গুলো হচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, প্রত্যেকটা আউটকাম ডিটারমাইন্স, ফার্স্ট টার্ম একটা, আ সেট অফ পেমেন্টস। এখানে পেমেন্টস মানে কিন্তু ওই টাইপের পেমেন্টস নয় যেটা আমরা নর্মালি টাকা দিয়ে করে থাকি, সেটা নয়। অবশ্যই পেমেন্টস মিনস মানে ইন ইংলিশ সবসময় টাকার রেসপেক্টে হয় না। আর সেট অফ পেমেন্টস, it may be positive, that is numerically, it may be negative অর্থাৎ লস, it may be জিরো অর্থাৎ কোনো লসও নয় কোনো গেইনও নয়। মানে আর সেট অফ পেমেন্টস কাজ করছে। যখনই গেম খেলা হচ্ছে তখন যে জিনিসটা, যে টার্মসটা আমাদের সবসময় কাজে লাগছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্র্যাটেজি। ওকে, এবং স্ট্র্যাটেজি হতে পারে দু রকম। ফার্স্ট ওয়ান ইজ কল্ড পিওর স্ট্র্যাটেজি and second one is called mixed strategy. Okay, pure strategy কোনটা, যদি advance of all the chances the player can think and play in such manner, যদি সেই রেসপেক্টে উনি খেলাটা খেলেন, অর্থাৎ আগে থেকে উনি ভেবে নিয়েছেন যে যে কটা চান্স আসতে পারে তার রেসপেক্টে আমরা যে কটা পাচ্ছি
সবকটাকে উনি চিন্তা করে নিলেন, নিয়ে তার রেসপেক্টে উনি কিছু দান দিলেন যে প্লেয়ার এ। তখন যে দানটা দিলেন, যে স্ট্র্যাটেজিটা ইউজ করলেন, দ্যাট ইজ কল্ড দ্য পিওর স্ট্র্যাটেজি। মিক্স স্ট্র্যাটেজি কোনটা? কারণ এটার রেসপেক্টে যখনই দানটা দেওয়া হচ্ছে, কোনো একটা খেলা খেলা হচ্ছে, তখনই কি হচ্ছে না, সাপোজ প্লেয়ার এ দেখলো যে প্লেয়ার বি আজকে এই দানটা দিয়েছে, তাহলে আমি প্লেয়ার এ এই দানটা দেওয়ার পরে দেখি যে আমার কাছে, ওনার কাছে, প্লেয়ার বি এর কাছে কতগুলো অপশনস ক্লিয়ার আছে। যদি সমস্ত অপশনস উনি ভেবে নিয়ে একটা দান দিলেন যে এটাই আমার কাছে বেস্ট দান হবে, তার রেসপেক্টে এই দানটা উনি দিতে পারেন, তখনই এই যে ভাবনাটা হলো, এই যে স্ট্র্যাটেজিটা ইউজ করলেন প্লেয়ার এ, দ্যাট ইজ কল্ড দ্য পিওর স্ট্র্যাটেজি। মিক্স স্ট্র্যাটেজি বাংলা ভাষায় বললে যেটা হয়, যে যখন সমস্ত ভাবনাগুলো কি কি দান আসতে পারে সেই ভাবনাটা হলো না, তার মানে কিন্তু কিছু স্ট্র্যাটেজি প্লেয়ার বি করতে পারে যেটা উনি মিস করে গেছেন, তার রেসপেক্টে যে স্ট্র্যাটেজিটা উনি করলেন, তখন এটা প্লেয়ার এ আর প্লেয়ার বি এর সঙ্গে একটা কম্বিনেশন হয়ে গেল স্ট্র্যাটেজিটা। সো দ্যাট টাইপ অফ স্ট্র্যাটেজি ইজ কল্ড মিক্স স্ট্র্যাটেজি। ওকে, এই অবধি বল সুরজিৎ বা স্মৃতি, কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা আছে? গেম থিওরি খুব সোজা, কিন্তু একটু বুঝতে হবে। বল। মিক্স স্ট্র্যাটেজিটা আরেকবার ভালো করে বলে দিন। ধর 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 আমি আর তুই আছি, ঠিক আছে, চেস খেলছি। এবার ধর আমি তোকে, তুই একটা দান খেলেছিস, ওকে, এবার আমি একটা দান দেব। এই যে যখনই আমি দিতে গেলাম, তখনই আমি ভেবে নিচ্ছি যে আমি যদি আজকে এই দানটাকে দিই, তার রেসপেক্টে তোর কাছে কতগুলো দান পড়ে আছে। যদি আমি সব কটা দান ভেবে নিতে পারি, তার মানে কি আমার কাছে কিন্তু সমস্ত ওপেনিংস গুলো কি কি আছে তোর কাছে, সেগুলো আমি জেনে গেলাম, মানে আমার মাথায় এসে গেল অলরেডি। এটা কিন্তু গেমের একটা রুলস এর মধ্যেই পড়ে, যে অলরেডি সমস্ত গেমস গুলো স্ট্র্যাটেজি গুলো আমাদের কাছে জানা থাকবে, কারণ আমরা জানি যে তোর কাছে কি কি দান পড়তে পারে তোর হাত থেকে। এবার সেটা ভেবে নিয়ে, তার মানে আমার কাছে স্ট্র্যাটেজি কোনটা হবে বেস্ট, যেটাতে আমি লস করতে পারবো না, বা আমার যদি লসও হয় সেটা মিনিমাম লস হবে। আমি কিন্তু চেস খেলার ক্ষেত্রেও বলছি মিনিমাম লস হবে। তাহলে তখন যে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করলাম, দ্যাট ইজ পিওর স্ট্র্যাটেজি। সাপোজ তোর হাতে দান ছিল হয়তো 100টা ম্যাক্সিমাম, আমি 100টাকেই ভেবে নিয়ে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করলাম, নাও দ্যাট ইজ দ্য পিওর স্ট্র্যাটেজি। চান্স খুব কম পিওর স্ট্র্যাটেজিতে খেলার। মিক্স স্ট্র্যাটেজি হচ্ছে 100টা চান্স আছে, কিন্তু আমি ভেবেছি হয়তো 50টা, বাকি যে 50টা আছে সেই 50টা কিন্তু মিক্সড করে গেছে, সেটা কিন্তু তোর কাছে মনে আছে, তুই জানিস। অতএব আমি যেটা ভেবে ফেললাম যে এটা আমার মিনিমাম লস হবে, তখন দেখা গেল যে না, স্মৃতি যে স্ট্র্যাটেজিটা ইউজ করলো নেক্সট গানে গিয়ে, সেটা কিন্তু আমার মিনিমাম লস হলো না, আমার লসটা হয়তো বাড়লো, বা খুব ভালো একটা লসে গেলাম। তখন কিন্তু স্ট্র্যাটেজিটা শুধু আমার একার নয়, স্ট্র্যাটেজিটা কিন্তু আমার এবং তোর দুটো স্ট্র্যাটেজি মিলে কাজ করলো, তখন এটা কি টাইপের স্ট্র্যাটেজি হয়ে গেল, মিক্স স্ট্র্যাটেজি। মিক্স স্ট্র্যাটেজি। বোঝা ঠিক গেল আছে স্যার, ব্যাপারটা? বুঝতে পেরেছি। বোঝা গেল। এটাকে আমরা হ্যাঁ। একদম নর্মাল এইভাবে বললাম। অরিজিনালি যদি তুই বইতে সার্চ করতে যাস, দেখবি অনেক রকম ভাবে লেখা আছে, প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে এইটা। এবার সেটাকেও দেখবি, পড়ে দেখবি, তাহলে বুঝতে পারবি আচ্ছা ব্যাপারটা এই। নেক্সট যে টার্ম, দ্যাট ইজ, এই টার্মটাকে ধরে আমাদের পুরো গেম চলবে গেম থিওরিতে, দ্যাট ইজ কল্ড দ্য পে অফ। প্র্যাকটিক্যালি দ্যাট ইজ পে অফ ম্যাট্রিক্স। ওকে, নাও পে অফ ম্যাট্রিক্স সিঙ্গেল নয়, পে অফ ম্যাট্রিক্স অফ, অফ না বলে উইথ রেসপেক্ট টু ইচ প্লেয়ার। প্রত্যেকটা প্লেয়ারের রেসপেক্টে তার পে অফ ম্যাট্রিক্স হয়। ধরা যাক আমাদের কাছে দুটো প্লেয়ার আছে, একটা প্লেয়ার হচ্ছে প্লেয়ার এ, আর একটা প্লেয়ার হচ্ছে প্লেয়ার বি। আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি। ম্যাট্রিক্স কি? প্লেয়ার এটাকে আমরা চিন্তা করছি অ্যাকর্ডিং টু রো, এবং অ্যাকর্ডিং টু রোতে আমরা দেখছি কি, যে না কতগুলো স্ট্র্যাটেজি
পরপর যতগুলো দান হয়েছে 1 2 3 4 সাপোজ আপ টু জে আপ টু এন, এতগুলো দান হয়তো পুরো গেমটাই হতে পারে। এবার প্লেয়ার এ কার রেসপেক্টে খেলছে, কার অপোজিটে খেলছে না প্লেয়ার বি, সো দ্যাট পে অফ ম্যাট্রিক্স যা আমরা রো ওয়াইজ চিন্তা করব ইজ অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার এ, এটা প্লেয়ার এর রেসপেক্টে। সো দ্যাট ইজ দ্য দান, এই দানটা প্লেয়ার এ খেললো কার অপোজিটে, প্লেয়ার বি এর অপোজিটে। এ 1-1 এটা কিন্তু গেইন হতে পারে, এটা কিন্তু লস হতে পারে, এটা কিন্তু জিরো হতে পারে, কিন্তু ভাবনাটা ভাবতে হবে এই খেলাটা খেললো হচ্ছে প্লেয়ার এ তার রেসপেক্টে, সো ইট মে বি প্লাস, ইট মে বি মাইনাস, ইট মে বি জিরো, কিন্তু আমরা ভাবনাটা যেটা ভাববো সেটা হচ্ছে এটা প্লেয়ার এর রেসপেক্টে। সো দ্যাট ইজ প্লেয়ার 1 2-1 2-2, তার মানে এই প্রত্যেকটা যেগুলো আমরা ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট হিসেবে লিখছি এগুলো প্রত্যেকটাকে আমরা ভাবতে পারি এক একটা দান, এক একটা স্ট্র্যাটেজির মতো উনি খেলে যাচ্ছেন প্লেয়ারে। ইন দ্য সেম ম্যানার, দ্যাট ইজ কতগুলো রেখেছি, ধর এম, ওকে, সো এম টু এম থ্রি, ইন দ্যাট ওয়ে এ এম জে, and that is AMN. So that is called player is payoff matrix. ওকে, এবার ঠিক এই একই payoff matrix যদি থাকে তখন এটাকে যদি আমরা রেফারেন্স ফ্রেমে প্লেয়ার বি এর কাছ থেকে ভাবতে থাকি তাহলে জিনিসটা কি হবে। দেখ আমরা জানি না এটা প্লাস না মাইনাস প্রত্যেকটা এলিমেন্ট, কিন্তু প্রত্যেকটা এই মুহূর্তে আমরা যেহেতু কিচ্ছু লিখিনি তাই জিনিসটাকে ধরে নিয়েছি প্রত্যেকটা প্লাস, তাহলে প্লেয়ার বি এর রেসপেক্টে ভাবলে আমাদের কাছে গল্পটা গিয়ে দাঁড়াবে ইন দ্যাট ওয়ে। সব কটা আমাদের কাছে এসে গেল মাইনাস, অর্থাৎ কি এর যদি প্লাস হয় প্লেয়ার এর প্লাস মানে কিন্তু বি এর মাইনাস, প্লেয়ার এর গেন মানে বি এর লস। এই যে জিনিসগুলো আসছে আমাদের কাছে এগুলোর উপর বেস করি, এই ম্যাট্রিক্স গুলোর উপর বেস করি আমরা গল্পগুলো তৈরি করব, দ্যাট ইজ কল্ড বিজ পে অফ ম্যাট্রিক্স। ওকে, এবার এর যদি মাইনাস হতো, সাপোজ আমি এখানে ধরলাম -A23, তার মানে এখানে কিন্তু এটা +A23 হতো প্লেয়ার বি এর রেসপেক্টে। ব্যাপারটা ঠিক আছে, বোঝা গেছে একটু জায়গাটা, আমরা আরেকটু এখানে গেমে গেলে একটু ক্লিয়ার করবো এটা। ওকে, এবার আমাদের কাছে গেম কত রকমের হতে পারে, প্র্যাকটিক্যালি 4 টাইপস অফ গেমস আর দেয়ার, 4 রকমের গেমস হয়। নাম্বার 1, 2-person games and n-persons games, অর্থাৎ দুজন পার্সন খেলছে কোনো একটা গেমে অথবা এন পার্সন খেলছে কোনো একটা গেমে, এটাকে একটা বলা হয় নাম্বার 1, এটাকে বলা হয় নাম্বার 2, 2-person গেমস অথবা এন পার্সনস গেম। নাও 2-persons গেমে কি গল্পটা হচ্ছে, the players must have many possibilities. এন পার্সনস গেমে এখানে প্লেয়ার কজন, অনলি 2। এন পার্সনস গেমে কি মোর দেন 2 persons are playing the game। যদি আমরা 2-persons গেমের রেসপেক্টে ভাবি
দ্যাট ইজ কল্ড সাপোজ চেস। ওকে, এখানে কজন খেলছে? দুজন। সাপোজ ক্রিকেট। এবার তোদের মনে জাগতে পারে কোশ্চেন, স্যার ক্রিকেট তো 11 জনের, তাহলে এখানে কেন 2% বলছে? একটু আইডিয়া করতে পারবি কি কেন 2% বলা হচ্ছে ক্রিকেট? স্যার একটা টিমকে একজন পার্সনকে মানে প্র্যাকটিক্যালি ইন্ডিকেট করছে এরকম। প্র্যাকটিক্যালি ব্যাটসম্যান একজন, বোলার একজন। মেন স্ট্র্যাটেজি প্রথম কাজ করছে কোন দুজন প্লেয়ারের উপরে? সেটা হচ্ছে যে ব্যাটসম্যান সে আর যে বোলার সে। আমরা এটাকে যেমন 2% গেম বলতে পারি, আফটার দ্যাট ইট ইজ n% গেমও বলতে পারি। অর্থাৎ প্রথম স্ট্র্যাটেজি কাজ করাচ্ছে কারা? সেটা হচ্ছে প্লেয়ার, ব্যাটসম্যান। ব্যাটসম্যান ভেবে নিচ্ছে পিওর স্ট্র্যাটেজিতে যে আজকে যখন বোলার বল করবে আমার 1 বলে 6 দরকার, সে আমার অফ স্ট্যাম্পের অনেকটা বাইরেও বল করতে পারে, অফ স্ট্যাম্পের জায়গাতেও বল করতে পারে, ইভেন আমাকে একদম পায়ের কাছে বল করতে পারে। তার মানে যতগুলো অপশনস আছে সমস্ত কিছু ভেবে নিয়ে তিনি যে ব্যাটিংটা করতে যাবেন, দ্যাট ইজ দ্য পিওর স্ট্র্যাটেজি। বোলার ভাবছে যে আজকে কত কত জায়গায় উনি খেলতে পারেন, সেই রেসপেক্টে ভেবে নিয়ে ওনার কোন কোন জায়গায় খেলার ক্ষমতা বেশি সেইটা ভেবে নিয়ে বোলার যখন বল করছে, সো দ্যাট ইজ অলসো পিওর স্ট্র্যাটেজি। কিন্তু তার বাইরেও হয়তো কিছু ভাবনা বাইরেও চলে গেল। অনেক সময় আমরা দেখেছি যে বোলার খুব ভালো বল করার সত্ত্বেও ব্যাটসম্যান হয়তো উইকেট কিপারের মাথার উপর দিয়ে বলটাকে পাঠিয়ে দিল। সো দ্যাট টাইপ অফ থিং মিক্স স্ট্র্যাটেজি কাজ করছে। আবার এই ক্রিকেটের গেমটাকেই আমরা 2% থেকে n% চলে যেতে পারি। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে পেছনে গিয়ে উইকেট কিপার হয়তো ওনাকে কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে বলছেন, যার জন্য আজকে উনি সেখানে ইনভলভ হতে পারবেন, কিছু ফিল্ডার সেখানে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। সো এই 2% গেমটাও তখন কিন্তু n% গেমে চলে যেতে পারে। আজকে লুডো, লুডো যেমন 2% গেমসও হতে পারে, আজকে যখন 4টে রয়েছে তখন 4% গেমও হতে পারে, তার মানে n% চলে যেতে পারে। যদিও আমাদের পুরো গেমস থিওরিটা দাঁড়িয়ে আছে 2% গেমের উপরে, আমরা n% গেমে যাব না। তাই আমরা চিন্তা করব যা কিছু সবকিছু 2% গেম এই মুহূর্তে। নেক্সট টু 3 নাম্বার, সেটা হচ্ছে জিরো সাম গেম। অর্থাৎ কি, সাম অফ দ্য পেমেন্ট, সাম অফ দ্য পেমেন্ট যেটা আমরা একটু আগেই বললাম, টু অল দ্য competitors or the players is 0। অর্থাৎ এর ঠিক যতটা গেইন প্লেয়ার বি এর ঠিক ততটাই লস। এমন নয় যে প্লেয়ার এ আজকে +1, দ্যাট মিনস 1 গেইন করলো মানে ওর হাফ লস হলো, এই গল্পটাই নেই। এনার +1 লস মানে এনার -1 লস মানে এনার +1 গেইন। তার মানে ঠিক ইনি যতটা লস করছেন ইনি ততটাই গেইন করছেন। তার মানে কমপ্লিট গেমটায় আলটিমেট 0 আসছে, মানে সামটা। সো দ্যাট টাইপ অফ গেম ইজ আওয়ার জিরো সাম গেম। অর্থাৎ পুরো পেমেন্টটা দুটো প্লেয়ারের রেসপেক্টে ভাবলে। ওকে, ফাইনালি আমাদের কাছে যে গেমটা আসবে, যে গেমটাকে নিয়েই মেনলি আমরা কাজ করব, সেটা হচ্ছে 2% and জিরো সাম গেম। অর্থাৎ 4 রকম হতে পারে, সেই 4 রকমের মধ্যে একটা হচ্ছে 2 প্লেয়ার্স গেম, একটা হচ্ছে n% গেম। এটা কিন্তু জিরো সাম নয়, অর্থাৎ এর যত লস হলো এর ততই গেইন নাও হতে পারে, n%ও তাই। জিরো সাম মানে সেখানে আমার 2ও নয়, 4ও নয়, 5ও নয়, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার সামেশন অফ গেমটা 0, পে অফটা। আমাদের কমপ্লিট কনসার্ন চলে যাবে যেগুলোকে নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে 2% and জিরো সাম গেম। ওকে, এবার
এটার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে দুটো টার্মস আসবে। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমিন, আর একটা হচ্ছে মিনিম্যাক্স। দেখ, নামের সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কি হতে পারে। ম্যাক্সিমিন, ওকে, সাপোজ উই আর কনসিডারিং টু প্লেয়ার্স, একজন এ আর একজন বি। প্লেয়ার এ wishes to maximize his minimum gain। আমি মিনিমাম কথাটা এখন লিখলাম না। নর্মালি কি হচ্ছে, যখন প্লেয়ার এ চাইছে যে তার গেমটা ম্যাক্সিমাইজ হোক, দেন অ্যাট দ্য সেম টাইম প্লেয়ার বি কি চাইবে, যেহেতু জিরো সাম, উইসেস টু মিনিমাইজ হিজ অর হার লস। অর্থাৎ যখন প্লেয়ার এ দেখছে বা প্লেয়ার বি দেখছে যে প্লেয়ার এ গেন করতে যাচ্ছে, তখন প্লেয়ার এ কি চাইবে, আমার গেন যেটা হচ্ছে সেটা আমার কাছে ম্যাক্সিমাম হয়। আর প্লেয়ার বি দেখছে প্লেয়ার এ কিন্তু গেন করতে যাচ্ছে, তাহলে প্লেয়ার বি তখন কি চাইবে, যে আমার যে লসটা হোক সেটা মিনিমাইজ হোক। একদম নর্মাল ভাবনা, নর্মাল চিন্তা। নর্মাল লাইফে তো সেটা হতে পারে না। তাহলে কি হয়, প্লেয়ার এ তখন মেনলি কি চাইবে, যে না, এবার তার রেসপেক্টে যখনই ও দেখছে ওর গেন, এবার ও সঙ্গে সঙ্গে প্লেয়ার বি তার স্ট্র্যাটেজি শুরু করে দিল যাতে ওর লসটাকে মিনিমাইজ করা যায়। তার মানে প্লেয়ার এর কাছে ব্যাপারটা গিয়ে কি দাঁড়াবে, উড লাইক টু ম্যাক্সিমাইজ হিজ অর হার মিনিমাম গেম। অর্থাৎ যে গেমটা উনি মিনিমাম পাচ্ছেন, যে গেমটা ওনার কাছে হচ্ছে সেটা মিনিমাম হচ্ছে, কিন্তু সেই মিনিমামটাকেই উনি চাইবেন ম্যাক্সিমাইজ করতে। দ্যাটস ওয়াই এই যে দুটো টার্মস, ম্যাক্সি প্লাস মিন, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাক্সিমিন। সেম অ্যাজ যে লসটা বি চাই, বি এর কাছে হচ্ছে, তাহলে বি কি চাইছে, বি উড লাইক টু মিনিমাইজ his or her ম্যাক্সিমাম লস। অর্থাৎ ওনার যে লসটা হচ্ছে সেই লসটা উনি চাইবেন মিনিমাইজ করতে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিনিম্যাক্স। দেখ, কিছুটা আইডিয়া হচ্ছে কি এখানে? একটু কোনো কোশ্চেন? সুরজিৎ, কোনো কোশ্চেন? দ্যাট ইজ কল্ড দ্য মিনিম্যাক্স স্ট্র্যাটেজি, আর দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য ম্যাক্সিমিন স্ট্র্যাটেজি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর একটু প্রবলেমে গেলে আর একটু জায়গাটা ক্লিয়ার হবে। নেক্সট ওয়ান, আমরা এখান থেকেই যাব। when these two strategy means strategy are equal means হচ্ছে আমাদের কাছে maximin value is equal to minimax value। the corresponding যে স্ট্র্যাটেজি, এই যে স্ট্র্যাটেজিটা কাজ করলো এখানে, the corresponding strategy is called
একটা স্ট্র্যাটেজিও হতে পারে বা পুরো স্ট্র্যাটেজির উপরেও হতে পারে, আর কল্ড অপটিমাল strategy, not minimum, not maximum, that is optimal. And in that case, the game is said to have a saddle point. এবং তখনই বলা হচ্ছে এই গেমটার একটা স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে। এবং সেই স্যাডেল পয়েন্ট কোনটা? The saddle point is the value of the game. Saddle point কোনটা? না value of the game. তাহলে স্যাডেল পয়েন্টকে যদি আমরা পে অফ ম্যাট্রিক্স এর মতো ভাবতে থাকি, তাহলে সেটা কোথায়? যদি পে অফ ম্যাট্রিক্স ধরেই আমাদের পুরো কাজটা হয়, সো স্যাডেল পয়েন্ট ইজ আ পজিশন in the payoff matrix where the maximum of row minima coincides with the minimum of column maximum. এবং and saddle point is called the value of the game. এই অবধি থিওরির একটা পার্ট চলে গেল। আমরা পুরোটাকে স্যাডেল পয়েন্টটা আমরা এক্ষুনি এখানে প্রবলেম করি, তাহলে আরো জায়গাটা এইটা এসে আমরা এখানে এটাকে আবার বোঝাবো, ঠিক আছে? তাহলে জিনিসটা হবে আরো বেটার হবে। আচ্ছা, নেক্সট আর দুটো জিনিস জাস্ট একটু জেনে রাখতে হবে। আ গেম ইজ সেড টু বি ফেয়ার if maximum value is equal to minimax value is equal to 0. Okay, that is maximum কে আমরা কিভাবে ডিনোট করি? ম্যাক্সিমিনটা বার না, না ম্যাক্সিমিন হচ্ছে বার, গামা বার সেটা হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমিন। মিনিম্যাক্সটাকে করা হয় গামা ডাউন। ম্যাক্সিমিনের গামার উপরে একটা বার থাকে, মিনিম্যাক্সের ক্ষেত্রে নিচে একটা থাকে। If that one is equal to 0, the game is said to be fair. আর একটা 2, a game is said to be strictly determinable. Strictly determinable if gamma bar is not equal to gamma down, that means maximum value is not equal to minimax value, practically not equal to 0. Okay, একটু ভুল হলো, সরি, দাঁড়া, গামা বার is equal to gamma dash, দুটোর ভ্যালু ইকুয়াল, বাট দ্যাট ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু তাদের ভ্যালুটা 0 নয়, তখন আমরা তাকে বলবো স্ট্রিক্টলি ডিটারমিনেবল, এবং যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য গেম, তাকেই ভ্যালু অফ দ্য গেম বলা হয়। আমাদের কাছে একটা পে অফ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কোশ্চেনটা এরকম
solve the game whose payoff matrix, এখানে আমাদের একটা সুবিধে, হয়তো সবসময় payoff matrix তৈরি করতে নাও হতে পারে। যদি আমাদের payoff matrix তৈরি করতে হয় তখন আমরা দেখব is given by, কিরকম দিয়েছে, that is player A, there is player B, ওকে। এগুলো হচ্ছে প্লেয়ার বি এর স্ট্র্যাটেজি, B1 B2 B3। প্লেয়ার এর স্ট্র্যাটেজি গুলো হচ্ছে A1 A2 A3। তার রেসপেক্টিভ যে এলিমেন্টস গুলো দেওয়া আছে 1 3 1 0 -4 -3 1 5 -1। ওকে, একদম ফার্স্টে চলে যাই যেখানে আমরা পেঅফ ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, মানে বলেছিলাম আমরা বলেছি যে প্লেয়ার এ মানে হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু রো ওয়াইজ যাব, অর্থাৎ প্রথম যখন প্লেয়ার এ তার স্ট্র্যাটেজি অনুযায়ী, অর্থাৎ তার স্ট্র্যাটেজি A1 বি এর স্ট্র্যাটেজি B1 ধরে খেলছে, তখন দেখা গেল যে তিনি 1 গেন করেছেন। তার মানে প্লেয়ার বি এর B1 স্ট্র্যাটেজি অনুযায়ী তার কিন্তু প্লেয়ার বি এর লস কিন্তু -1। সেম অ্যাজ প্লেয়ার A1 strategy with player B B2 strategy, loss gain is by player A1 player A, that means +3। এইভাবে পে অফ ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে। সাপোজ দ্যাট ওয়ান, যখন প্লেয়ার এর স্ট্র্যাটেজি A2, তখন দেখা যাচ্ছে তার -4 প্লেয়ার B2 স্ট্র্যাটেজি রেসপেক্টে। তার মানে কি, প্লেয়ার এ কিন্তু এখানে লস করেছে -4 লস করেছে, কিন্তু প্লেয়ার বি এর সেখানে যদি আমরা পে অফটা দেখতাম তাহলে দেখতাম সেখানে 4 প্লেয়ার বি এর গেন হয়েছে। ওকে, নেক্সট তাহলে আমরা যখন ফাইন্ড আউট করতে যাব, তাহলে আমরা প্রথমে কি ফাইন্ড আউট করব, এখানে বলেছে ভ্যালু অফ দ্য গেম, সলভ দ্য গেম, তার মানে ভ্যালু অফ দ্য গেমটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ভ্যালু অফ দ্য গেম ফাইন্ড আউট করতে গেলে তার মানে আমাদের ফার্স্ট কি ফাইন্ড আউট করতে হবে, ইজ দ্যাট স্যাডেল পয়েন্ট এক্সিস্ট অর নট। স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করতে গেলে বা আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, ভালো করে দেখ, এইখানে কথাটা লিখছি। At first we have to find out row minima, and for player B we have to find out the column maxima। আবার কথাটা বলছি, রো মিনিমা। কেন রো মিনিমা? দেখ, ম্যাক্সিমিন মানে কি, A would like to maximize his or her minimum gain। অতএব যখন প্রত্যেকটা স্ট্র্যাটেজির রেসপেক্টে আমরা ভাববো প্লেয়ার এর স্ট্র্যাটেজি, এই A1 স্ট্র্যাটেজির রেসপেক্টে ওনার মিনিমাম গেন কত সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো, অ্যাকর্ডিং টু পার রো তার স্ট্র্যাটেজি কাজ করছে। তাহলে এটার মধ্যে সব থেকে মিনিমাম রো কোনটা, রো এর মধ্যে ফার্স্ট মিনিমাম কোনটা আমরা প্রত্যেকটা রোতে ফাইন্ড আউট করব। ওকে, তাহলে 1 3 1 কোনটা আসছে, দ্যাট ইজ 1। ওকে, A2 স্ট্র্যাটেজি রো কোনটা আসছে, মিনিমাম, দ্যাট ইজ -4। A3 এই স্ট্র্যাটেজিতে কোনটা আসছে, -1। ওকে, আবার ফিরে যাচ্ছি আমি থিওরিতে। রো মিনিমাম মিন্স মিনিমাইজেশন অফ হিজ গেন। আগে গেন গুলোর মধ্যে মিনিমাম যে গেনটা হয়েছে, তারপর উনি কি করার চেষ্টা করছেন, ম্যাক্সিমাইজ হিজ মিনিমাম গেন। তার মানে তার যে মিনিমাম গেন গুলো হয়েছে তার মধ্যে উনি ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করবেন। সো অ্যাকর্ডিং টু দ্যাট, তাহলে ম্যাক্সিমাম অফ মিনিমাম গেন কোনটা ম্যাক্সিমাম, দ্যাট ওয়ান
ওয়ান, আমাদের কাছে এই ওয়ানটা হচ্ছে ম্যাক্সিমাম অফ মিনিমাম গেম। ওকে, নেক্সট আমরা কলাম ম্যাক্সিমা করছি কেন? প্লেয়ার বি এর রেসপেক্টে একই জিনিস, তার যে ম্যাক্সিমাম লস গুলো হচ্ছে তার মধ্যে মিনিমামটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ম্যাক্সিমাম অফ কলাম ম্যাক্সিমায় এখানে ফার্স্ট কোনটা আসছে? দ্যাট ইজ ওয়ান। ম্যাক্সিমাম কোনটা আসছে? ফাইভ। ম্যাক্সিমাম কোনটা আসছে? ওয়ান। তার মানে আমরা এরপর কি করব? মিনিমাম অফ ম্যাক্সিমাম লস। সো মিনিম্যাক্স সেটা কোনটা? দেখ আমাদের কাছে দুটো আছে, আপাতত আমরা এখানে ওয়ান লিখলাম ভ্যালুটা। আজকে এই ওয়ানটাকে কাউন্ট করালে এইটা আসছে, এই ওয়ানটাকে কাউন্ট করালে এইটা আসছে, এবং দুটোই কিন্তু আমাদের একই জায়গাতে। আমি এখানে একটু একটা করি তাহলে একটু সুবিধা হবে। সো দ্যাট ওয়ান ইজ দ্য ওয়ান, দ্যাট ওয়ান ইজ দ্য ওয়ান। দেখ এই জায়গাটায় আমাদের আসছে, এটার সঙ্গে কিন্তু কানেক্ট হচ্ছে না, এই ওয়ানটার সঙ্গে কিন্তু নয়। দেয়ার ইজ এ ক্রসিং পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট, এই পয়েন্টটাও কিন্তু আমাদের কাছে ক্রসিং হচ্ছে। ওকে, তাহলে আমরা যখন এবার লেখাটা লিখবো, প্রবলেমের লেখাটা লিখবো, তার মানে আমাদের কাছে এই কি এলো? ম্যাক্সিমিন কোনটা এলো? ম্যাক্সিমিন মানে আমরা কোনটাকে লিখছি? গামা বার ইজ ইকাল টু কত? দ্যাট ইজ ওয়ান। That one is also our gamma down or minimax. Okay, তাহলে which one is the value of the game? The value of the game is 1. গেমের ভ্যালু কত? না 1. Now saddle point exists. স্যাডেল পয়েন্ট মানে আমাদের কাছে কোনটা? স্যাডেল পয়েন্ট মানে আমাদের কাছে কোনটা? Is the position of the pair matrix where the maximum of row minima coincides with the minimum of column maxima. That position. আমি বোধহয় খুব সম্ভবত এই পজিশনে কি ওয়ান আসছে? হ্যাঁ আসছে, আসছে না? এটা ওয়ান, এটা ওয়ান, রাইট। তাহলে আমাদের কাছে দুটো স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে। একটা স্যাডেল পয়েন্ট হচ্ছে দ্যাট ইজ a1, b1, another saddle point a1, b3. দেখ এই জায়গাটা কি একটু ক্লিয়ার হলো? স্যার স্যাডেল পয়েন্টটা কি কাজে লাগবে আমাদের? হুম। স্যাডেল পয়েন্টটা কি কাজে লাগবে? স্যাডেল পয়েন্টটা ইজ দ্য সেই স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে গেমটা চলছে, অর্থাৎ গেমটার একটা রেজাল্ট আসছে। ভালো করে ভেবে দেখ, স্যাডেল পয়েন্ট মানে কোনটা? ক্রসিং অফ দ্য স্ট্র্যাটেজি। প্লেয়ার A1 যে স্ট্র্যাটেজিটা করছে, প্লেয়ার B1 এর রেসপেক্টে প্লেয়ার A1 এর যে স্ট্র্যাটেজি, B1 এর যে স্ট্র্যাটেজি, অর্থাৎ ওই স্ট্র্যাটেজি গুলোতেই গেমগুলো কিন্তু মানে তৈরি হয়ে যাচ্ছে যে এর একটা ভ্যালু আসবে। অনেকটা এইরকম হয়, ক্রিকেট যখন খেলা হয়, হয় ধর কেউ একটা হয়তো খুব ভালো ক্যাচ নিল বা কেউ হয়তো আউট হলো, আমরা কথাটা বলি না দ্যাট ইজ দ্য পয়েন্ট, খেলা ঘুরে গেল। যখন চেস খেলা হচ্ছে তখন হয়তো এমন একটা দান দেওয়া হলো যে স্ট্র্যাটেজির রেসপেক্টে খেলাটা পুরো ঘুরে গেল। এই যে কথাটা বলা হয় যে না এখানে গেমটা বেরিয়ে আসবে, এই যে স্ট্র্যাটেজিগুলো, এই যে স্ট্র্যাটেজির রেসপেক্টে যে পয়েন্টটাতে অরিজিনালি পুরো গেমটার রেজাল্ট আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব, বুঝতে পারবো যে গেমটা কোন দিকে যাচ্ছে, সেটাকেই বলা হয় স্যাডেল পয়েন্ট, এক্সিস্ট করে। ওকে, এখানেও ঠিক তাই।
এর পরের কথাগুলো আমি যাব, তখনই যে জায়গাটা আরেকটু ক্লিয়ার করবো। তা কিছুটা কি তো আইডিয়া হলো? স্যাডেল পয়েন্টের ভ্যালু গুলো কি ওয়ানই হবে না সবসময়, না যে না না জায়গা? না 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 না, এমন কোনো কথা নেই। এইখানে কিন্তু আমাদের কাছে গেমটা কি টাইপের গেম, ফেয়ার না স্ট্রিক্টলি ডিটারমিনেবল? দেখ লেখাটা, স্ট্রিক্টলি ডিটারমিনেবল। স্ট্রিক্টলি ডিটারমিনেবল। যদি আমার স্যাডেল পয়েন্ট 0 আসতো, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য গেম। স্মৃতি, তোর কথা অনুযায়ী আনসারটা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার কাছে কি হয়ে যেত, গেমটা ফেয়ার। এখানে স্ট্রিক্টলি ডিটারমিনেবল, অলরেডি আমরা নেমটা বলছি, দ্যাট ইজ স্ট্রিক্টলি ডিটারমিনেবল। এবার যে নেক্সট কোশ্চেনটা আসছে, তাহলে তো স্যার পুরো গেম সোজা হয়ে গেল। আমার কাছে গেম এলো, গেমে পে অফ ম্যাট্রিক্স তৈরি করলাম, পে অফ ম্যাট্রিক্স তৈরি করার পর আমার কাছে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করলো, ভ্যালু অফ দ্য গেম পেয়ে গেলাম না। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান পয়েন্ট। আমি একটু রোড ম্যাপ দিচ্ছি এবারে, আমরা পুরো কিভাবে গেম থিওরিতে এগোবো। এবার কিছুটা জায়গায় একবারে করছি না, কিন্তু এক এক করে যাব। ফার্স্ট চেকিং, আমাদের ফার্স্ট চেকিং হবে, ইজ দ্যাট দ্য স্যাডেল পয়েন্ট এক্সিস্ট অর নট। যদি এক্সিস্ট করে, দেন ভ্যালু অফ দ্য গেম আমরা পেয়ে গেলাম। নাও ইট মে বি ফেয়ার or it may be strictly determinable. Okay, now the second question, saddle point exist করছে না। যদি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট না করে, then we have to check, is that a 2 cross 2 game or not। 2 cross 2, 2 cross 2 মানে হচ্ছে the payoff matrix, যেটা আমার কাছে 2 cross 2 কিনা। যদি 2 cross 2 হয়, then we have to use some formula। বারবার বলছি, স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে কিনা আমাদের ফার্স্ট চেকিং। এটা যদি আমার 2 ক্রস 2 হয়, 2 ক্রস n হয়, n ক্রস 2 হয়, নো প্রবলেম। n মিন্স হচ্ছে মোর দ্যান 2। আমাদের কিন্তু পে অফ ম্যাট্রিক্স এরকমও হতে পারে, বা এইরকমও হতে পারে। সবসময় যে স্কোয়ার হবে এমন কোনো কথা নেই। যদি 2 ক্রস 2 হয়, তখন আমরা কিছু ফর্মুলা ইউজ করব। ধরা যাক 2 ক্রস 2 নয়। ওকে, 2 ক্রস 2 নয়, তখন আমাদের কাছে হয়তো আছে জিনিসটা 2 ক্রস 2 n অথবা m ক্রস 2। যেহেতু 2 প্লেয়ার গেমস, আমাদের কাছে একটা হয় রো নয় একটা কলাম, সবসময় আমাদের কাছে 2 থাকবে। তখন আমরা যে মেথডটা ইউজ করব সেটাকে বলছি গ্রাফিক্যাল। ওকে, এগুলো সব কিন্তু পে অফ ম্যাট্রিক্স এর রেসপেক্টে। নাও গ্রাফিক্যাল মেথড ইউজ করেও আমরা কিন্তু আলটিমেট কোথায় পৌঁছবো, দ্যাট ইজ 2 ক্রস 2 তে। এখনো কিন্তু আমাদের কাছে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করেনি এবং করবেও না। দেন উই শুড প্রসিড উইথ 2 ক্রস 2। স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে গেল, ঝামেলা বেরিয়ে গেল। যদি করলো না, তাহলে ফার্স্ট চেকিং 2 ক্রস 2 কিনা। 2 ক্রস 2 করলে ফর্মুলা ইউজ করব, আদারওয়াইজ যদি 2 ক্রস n বা m ক্রস 2 টাইপের পে অফ ম্যাট্রিক্স হয়, দেন গ্রাফিক্যাল ইউজ করে সেটাকে 2 ক্রস 2 তে নিয়ে গিয়ে ওই ফর্মুলা ইউজ করলাম। ওকে, নেক্সট ধরা যাক আমাদের কাছে গ্রাফিক্যালে করেও আমরা 2 ক্রস 2 তে পৌঁছতে পারিনি, তখনও 2 ক্রস n অথবা m ক্রস 2 তেই বসে আছি। তখন তাহলে আমরা কি ইউজ করব, দেন উই মাস্ট ইউজ ডমিনেন্স, এবং ডমিনেন্স করে আমরা 2 ক্রস 2 তে পৌঁছে যাব। তার মানে আলটিমেট আমাদের টার্গেটটা হবে 2 ক্রস 2 তে পৌঁছানো, যদি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট না করে। দেখ, একটু কি আইডিয়াটা হলো যে আমাদের রোড ম্যাপটা কি পুরো গেম থিওরিতে পে অফ ম্যাট্রিক্স এর রেসপেক্টে। হ্যাঁ স্যার। প্রথমে, হ্যাঁ, প্রথমে আমরা চেক করব পে অফ ম্যাট্রিক্সটা কি আছে সেখানে,
স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে কিনা। যদি স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে তাহলে তো আমাদের ঝামেলা বেরিয়ে গেল, আমরা ভ্যালু অফ দ্য গেম পেয়ে গেলাম। ইজ দ্যাট ফেয়ার অর স্ট্রিক্টলি ডিটারমিনেবল। যদি না হয় তাহলে আমরা চলে যাব, দেখ এখানেই অলরেডি আমাদের কাছে যে পেয়ার ম্যাট্রিক্সটা ছিল সেটা 2x2 ছিল না, এটা 3x3 ছিল। ওকে, তার মানে আমরা এখান থেকে স্যাডেল পয়েন্ট পেয়ে গেছি বলে ভ্যালু অফ দ্য গেম পেয়ে গেছি, ঝামেলা মিটে গেছে। কিন্তু যদি না হয় তখন আমাদের টার্গেট হবে ফার্স্ট চেকিং করা 2x2 কিনা। যদি 2x2 না হয় তাহলে আমরা গ্রাফিক্যালে ঢুকবো অথবা ডমিনেন্সে ঢুকবো। আমরা ডাইরেক্ট ডমিনেন্সেও ঢুকতে পারি, কিন্তু সেটা স্কোয়ার হলেই ডমিনেন্সে ঢোকার চান্স ম্যাক্সিমাম থাকে। আদারওয়াইজ আমরা কি করছি, গ্রাফিক্যালে যাচ্ছি। গ্রাফিক্যালে গিয়ে আবার সেখান থেকে 2x2 অথবা ডমিনেন্স ইউজ করে 2x2 তে এসে ফর্মুলা ইউজ করব। তার মানে আলটিমেট আমাদের 2x2 তে পৌঁছতে হবে। আপাতত আমরা ওটা নেক্সট ক্লাসে রাখছি। এখানে আর একটা কোশ্চেন আসছে। সাপোজ আমাদের কোশ্চেনটা হচ্ছে এই রকম, ফর হোয়াট ভ্যালু lambda the game with the following matrix is strictly determinable. ওকে, ধরা যাক দিয়ে দিয়েছে এরকম, এটা প্লেয়ার বি, তার স্ট্র্যাটেজি গুলো হলো B1 B2 B3। এটা প্লেয়ার এ, তার স্ট্র্যাটেজি গুলো হলো A1 A2 A3, এবং এখানে দিয়ে দিয়েছে ল্যামডা ল্যামডা ল্যামডা। আর বাকি যেগুলো দিয়েছে 6 2 -1 -7 -2 4। বল কিভাবে এগোতে পারি। কি ভ্যালু অফ ল্যামডা, ল্যামডার ভ্যালু কি হলে এই গেমটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল হবে। যে কেউ একজন একটু অন হ, সুরজিৎ অন হ, ধর সুরজিৎ অন হ। বেশ, অন হয়েছিস। আচ্ছা বল, স্ট্রিক্টলি ডিটারমিনেবল তার মানে আমার ভ্যালু অফ দ্য গেম কি হবে। মানে স্যার ল্যামডা বার আর ল্যামডা ডাউনের ভ্যালুটা না না, আগে আবার বল। হবে না এবং না, মানে মানে স্ট্রিক্টলি ডিটারমিনেবল মানে আমার ভ্যালু অফ দ্য গেম কি হবে, জিরো হবে কি? জিরো হবে না। জিরো হবে না, ঠিক আছে। তাহলে স্ট্রিক্টলি ডিটারমিনেন্ট হতে গেলে আমাকে মিনিম্যাক্স বা ম্যাক্সিমিনের ভ্যালু একটা হতে হবে। বেশ, এবারে এগো, তাহলে কি বলছিস বল। রো ওয়াইজ মিনিমাম ভ্যালু হতে হবে। তো আমি একটা হিন্ট দিচ্ছি, অরিজিনালি ল্যামডার ভ্যালু একটা নাও হতে পারে, একটা রেঞ্জের মধ্যে আসতে পারে। আমরা ফার্স্টেই যেটা করছি, সাপোজ ইগনোর দ্য ভ্যালু অফ ল্যামডা, আমরা ল্যামডার ভ্যালুটাকে ইগনোর করে দিলাম এট ফার্স্ট, ঠিক আছে। দিয়ে আমরা কি করছি, রো মিনিমাম গুলোকে ফাইন্ড আউট করছি, কলাম ম্যাক্সিমাম গুলোকে ফাইন্ড আউট করছি। তাহলে এখানে যদি আমরা ল্যামডার ভ্যালুটাকে ফার্স্ট রোতে ইগনোর করে দিই তাহলে আমার রো মিনিমা হচ্ছে 2, এখানে হচ্ছে -7, এখানে হচ্ছে -2। আমরা কি ফাইন্ড আউট করব, ম্যাক্সিমিন, তার মানে কি গামা বার। তাহলে ম্যাক্সিমিন গামা বার মিন্স এখানে আমার কাছে কত, দ্যাট ওয়ান ইজ 2। ওকে, দেন কলাম ম্যাক্সিমায় যাচ্ছি। কলাম ম্যাক্সিমাম আমার কাছে কত, ইগনোর করছি ল্যামডাকে, কলাম ম্যাক্সিমাম মানে হচ্ছে -1, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2। তার মানে আমরা এখানে ফাইন্ড আউট করব মিনিম্যাক্স, দ্যাট মিন্স গামা ডাউন ইজ ইকুয়াল টু -1। এবার বল, তাহলে ল্যামডার ভ্যালু কার থেকে কার মধ্যে বিলং করবে। আনসার বেরিয়ে গেছে কিন্তু। -1 থেকে 2 এর মধ্যে থাকবে ল্যামডার ভ্যালু। রাইট রাইট, এবার তার মানে
তার মানে আমার ল্যামডার ভ্যালু অবশ্যই হতে হবে -1 থেকে +2 এর মধ্যে। আনসার কি বেরোলো নাকি এখনো একটা কিছু মিসিং? এখানে তুই প্রথমে -1 বসাই ল্যামডাতে, স্যার -1 থেকে 2 এর মধ্যে তো 0 আসতে পারে। রাইট। তার মানে এখানে আমাদের কথাটা লিখতে হবে এক্সেপ্ট 0, না হলে এই যে কোশ্চেনটাই চেয়েছে স্ট্রিক্টলি ডিটারমিনেবল, এই জিনিসটা ফলস হয়ে যাচ্ছে। আমার ভ্যালু -1 থেকে 2 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, সেটা -1 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু 0 হবে না। 0 হলেই স্ট্রিক্টলি ডিটারমিনেবল হবে না। সিম্পলি আমি আজকে এইখানে ধর 0 বসিয়ে দিচ্ছি, দেখ যদি 0 বসিয়ে দিই না, দেখ এটা একটা ফেয়ার গেম হয়ে যাবে। এটার মিনিমাম কত? 0। এটার মিনিমাম কত? -7। এটার মিনিমাম কত? 0, এই -2। তাহলে ম্যাক্সিমাম কোনটা গিয়ে দাঁড়াবে? দেখ 0। তাহলে ম্যাক্সিমিনে আমার আসবে 0, মিনিম্যাক্সও আসবে 0। তার মানে 0 ইজ ইকাল টু আমার কাছে কি আনসার এসে যাবে? ভ্যালু অফ দ্য গেম 0, দ্যাট ইজ ফেয়ার, কিন্তু স্ট্রিক্টলি ডিটারমিনেবল বলেছে। আমি এখানে যে কোনো একটা, সাপোজ ধর 1 ধরছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করে দিতে পারবো। সাপোজ আমি ভ্যালু ধরলাম 1, 1, 1, ওকে। এবার দেখ মিনিমাম তার মানে কত? 1। তারপরে কত? মিনিমাম -7। তারপরেরটা কত? -2। ম্যাক্সিমাম কত? 1। এবার এখানে কত? যদি 1 থাকে মিনিমাম কত? -1, এই সরি, এখানে ম্যাক্সিমাম হবে। এখানে যদি 1 থাকে তাহলে এটা কিন্তু এসে যাবে 1। তারপরেরটা কত? 6। তারপরেরটা কত? 1। না, ম্যাক্সিমাম তো 2। তার মধ্যে 2 মিনিমাম হবে। কোনটা? হ্যাঁ, মিনিমাম কোনটা? 1। এবার দেখ আমার স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করে যাচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে আমি যে ভ্যালুই নিই না কেন -1 থেকে +2 এর মধ্যে, এটার কিন্তু একটা স্ট্রিক্টলি ডিটারমিনেবল ভ্যালু বা গেম তৈরি হয়ে যাবে এক্সেপ্ট 0। আমরা এই অবধি যেটা গেলাম আজকে, দ্যাট ইজ পে অফ ম্যাট্রিক্স গেম, যেখানে 2x2 প্লেয়ার আছে, যেটা জিরো সাম গেম এবং যার স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করছে তার রেসপেক্টে। ওকে, বোঝা গেল ব্যাপারটা কিছুটা এবারে? হ্যাঁ স্যার। বেশ, একটু ওয়েট কর, আমরা আরো একটা করব। আচ্ছা, আর একটা প্রবলেম এখানে দিই। ধর একদম ছোট করেই দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার করতে পারবি। ধর এখানে একটা পে অফ ম্যাট্রিক্স দিয়েছে -2, 0, 0, 5, 3, 3, 2, 1, 2, 2, -4, -3, 0, -2, 6, 5, 3, -4, 2, -6। দেখ যদি আমরা তাকিয়ে দেখি, এটা কিন্তু আমাদের কাছে 4x5 স্কোয়ার নয়, এই পে অফ ম্যাট্রিক্সটা। এর ভ্যালু অফ দ্য গেম এক্সিস্ট করছে কি দেখো। রো মিনিমা গুলো আমরা প্রথমে ফাইন্ড আউট করব। রো মিনিমাম কত?
কোনটা আসছে রে? তাহলে স্ট্র্যাটেজি পয়েন্ট, স্যাডেল পয়েন্ট কোনটা আসছে? ওয়ান, এই যে ওয়ান যেটাতে হ্যাঁ, তার মানে আমাদের কাছে আমরা যদি ওই এই রো ধরে যাই, 2, B3 হ্যাঁ, আর এটা ধরে যদি আসি, ঠিক আছে, তার মানে আমাদের স্যাডেল পয়েন্ট যেটাকে আমরা এখানে কাউন্ট করাতে পারি, দ্যাট ওয়ান। তার মানে এটা যদি A2 হয়, এটা যদি B3 হয়, তাহলে আমাদের স্যাডেল পয়েন্টের মানে অপটিমাল স্ট্র্যাটেজি কোথায় কাজ করছে, দ্যাট ইজ আওয়ার অপটিমাল স্ট্র্যাটেজি, অর্থাৎ A2, B3। এবং ভ্যালু অফ দ্য গেম তার মানে কি না 1।